এখানে পরিবারের সদস্যদের শনাক্ত করার জন্য কিছু ক্লু দেওয়া আছে, আবার কিছু প্রধান বলা যেতে পারে সন্দেহভাজনের তালিকাও আছে। হা, দারুণ। তাহলে আমাদের গোয়েন্দা গল্পের প্রথম সূত্রটা কি? পাতা অনুযায়ী এদের প্রায় সবার মধ্যেই নাকি একটা সাধারণ বৈশিষ্ট্য আছে, পিচ্ছিল রস বা মিউসিলেজ। এটা তো আমার খুব পরিচিত। ঢ্যাঁড়স কাটার সময় হাতে যে একটা পিচ্ছিল ভাব হয়, ওটাই তো। একদম, ওটাই হলো আমাদের প্রথম এবং সবচেয়ে সহজ সূত্র। এই পিচ্ছিল রস বা মিউসিলেজ এই পরিবারের গাছগুলোকে চেনার একটা অন্যতম সহজ উপায়। আচ্ছা। আর এটা শুধু আমাদের হাতেই পিচ্ছিল লাগে তা নয়, গাছের নিজের জন্য এটা খুব দরকারি। এই রসটা গাছের ভেতরে জল ধরে রাখতে সাহায্য করে, বিশেষ করে গরম আবহাওয়ায়। ও, তাই নাকি? হ্যাঁ, আবার অনেক সময় এর পিচ্ছিল ভাবের জন্য ছোটখাটো পোকামাকড় বা তৃণভোজী প্রাণীরা এটা খেতে চায় না। এভাবেই আমরা বাগানের জবা ফুলের ডাল ভাঙলে যে হালকা পিচ্ছিল ভাব পাই, তার সাথে রান্নাঘরের ঢ্যাঁড়সকে এক সূত্রে মিলিয়ে ফেলতে পারি। তার মানে এই পিচ্ছিল রসটা এদের একটা পারিবারিক পরিচয়পত্র আর কি। আচ্ছা, এর পরের সূত্র কি? এখানে কিছু টেকনিক্যাল শব্দের কথা বলা আছে, যেমন পাতাগুলো নাকি একান্তর আর ফুলগুলো পঞ্চাংশক। এই পঞ্চাংশক শব্দটা শুনতে বেশ ভারী কি লাগছে। এর মানেটা কি? পঞ্চাংশক বা পেন্টামেরাস উদ্ভিদবিজ্ঞানীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ক্লু। এর সহজ মানে হল ফুলের বিভিন্ন অংশ, যেমন ধরুন ফুলের বাইরের সবুজ বৃতি বা রঙিন পাপড়িগুলো, হুম। ওগুলো ৫ অথবা ৫-এর গুণিতকে সাজানো থাকে, যেমন ৫টা পাপড়ি, ৫টা বৃতি। আপনি যদি একটা জবা ফুল হাতে নিয়ে গুণে দেখেন, দেখবেন ৫টা পাপড়িই আছে। এই ৫-এর হিসাবটা এই পরিবারে খুব স্পষ্টভাবে দেখা যায়। আচ্ছা, বোঝা গেল। কিন্তু ফুলের গঠনের ব্যাপারে সবচেয়ে অদ্ভুত বিষয়টা আমার লাগছে পুংকেশরের ব্যাপারটা। এখানে লেখা অসংখ্য পুংকেশর একত্রিত হয়ে একটা নলের মতো গঠন তৈরি করে। এটা শুনতে বেশ জটিল লাগছে। ঠিক, জিনিসটা আসলে কি আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ? এটা হলো আমাদের সবচেয়ে পাকা এবং নির্ণায়ক সূত্র। একে বলা হয় পুংকেশরীয় নালিকা বা স্ট্যামিনাল টিউব। পুংকেশরীয় নালিকা? হ্যাঁ, মালভেসি পরিবারের এটা একটা সিগনেচার বৈশিষ্ট্য, যা অন্য কোথাও সেভাবে দেখা যায় না। ছোটবেলায় আমি জবা ফুল ছিঁড়ে এর ভেতরের এই নলটা বের করে দেখতাম, তখন বুঝতাম না, কিন্তু এটাই যে পুরো একটা উদ্ভিদ পরিবারকে চেনার চাবিকাঠি, তা জেনে এখন অবাক লাগে। বাহ! আসলে হয় কি, অসংখ্য পুংকেশর আলাদা আলাদা না থেকে তাদের দণ্ডগুলো একসঙ্গে জুড়ে গিয়ে একটা ফাঁপা পাইপ বা নলের মতো তৈরি করে। সেই পাইপের ভেতর দিয়ে ফুলের স্ত্রী অংশ, অর্থাৎ গর্ভদণ্ডটা বেরিয়ে আসে এবং একেবারে মাথায় গিয়ে ৫ ভাগে ভাগ হয়ে যায়। ও আচ্ছা, তার মানে জবা ফুলের মাঝখানে যে লম্বা ডাঁটার মতো অংশটা দেখি, যার মাথায় পরাগ লেগে থাকে, ওটাই হলো সেই পুংকেশরীয় নালিকা। ঠিক তাই। আর যদি আমরা আরও গভীরে যাই, একটা অণুবীক্ষণ যন্ত্রের নিচে এদের পরাগ রেণু দেখি, তাহলে আর একটা মজার জিনিস দেখতে পাবো। কিরকম? এদের পরাগরেণুগুলো বেশ বড় আর কাঁটাযুক্ত হয়, অনেকটা ছোট ছোট কাঁটাওয়ালা বলের মতো। এই কাঁটাগুলোই পরাগায়নের জন্য আসা মৌমাছি বা অন্য পতঙ্গের গায়ে সহজে আটকে যেতে সাহায্য করে। প্রকৃতির কি দারুণ এক প্রকৌশল, তাই না? অবিশ্বাস্য। তাহলে আমাদের হাতে এখন ৩টে বড় সূত্র: পিচ্ছিল রস, ফুলে ৫-এর খেলা, আর ওই বিশেষ পুংকেশরীয় নল। একদম। এবার চলুন আমাদের সন্দেহভাজনদের তালিকার দিকে তাকাই। শুরুতেই আছে আমাদের সবার পরিচিত জবা, যার বৈজ্ঞানিক নাম হাইবিস্কাস রোজা সিনেনসিস। এখানের অনেক ব্যবহারের কথা বলা আছে। শোভাবর্ধক তো বটেই, জ্বর বা প্রদর রোগের চিকিৎসায়, চুল কালো আর লম্বা করতে, এমনকি পূজা বা শরবত তৈরিতেও। এখানে চুলের যত্নে জবার ব্যবহারটা কিন্তু আমাদের প্রথম সূত্রের সাথে সরাসরি যুক্ত। কিভাবে? আমরা যে মিউসিলেজের কথা বলছিলাম, জবার ফুল আর পাতা থেতো করলে যে পিচ্ছিল রস বেরোয়, ওটাই প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। এটা চুলকে মসৃণ আর নরম করে তোলে। তার মানে যেটা বহু যুগ ধরে চলে আসা একটা ঘরোয়া টোটকা, তার পেছনে কাজ করছে উদ্ভিদের এই বিশেষ রাসায়নিক বৈশিষ্ট্যটাই। দারুণ সংযোগ। কিন্তু এই পরিমাণে তো শুধু সুন্দর ফুলই নেই। আমি তালিকাটা দেখছি আর অবাক হচ্ছি। এখানে ঢ্যাঁড়স আর কার্পাস তোলার নামও আছে। হুম। ঢ্যাঁড়স মানে অ্যাবলমস্কাস কিওলেন্টিস। আমরা সবজি হিসেবে খাই, ভিটামিন বি আর সি এর উৎস। কিন্তু এক মিনিট, এখানে লেখা এর কাণ্ডের আঁশ থেকে নাকি মোটা কাপড় আর কাগজও তৈরি হয়। এটা কি সত্যি? ঢ্যাঁড়সের গাছ তো অতটা শক্ত বলে মনে হয় না। আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক। ঢ্যাঁড়সের গাছ হয়তো পাটের মতো অত শক্ত নয়,
কিন্তু মালভেসি পরিবারের রক্তে আঁশ বা ফাইবার তৈরির একটা প্রবণতা আছে। আচ্ছা। ঢ্যাঁড়সের ক্ষেত্রে আমরা ফলটাতে বেশি মনোযোগ দিই, কিন্তু এর কাণ্ডেও বেশ শক্তিশালী আঁশ থাকে। এটা হয়তো বাণিজ্যিক উৎপাদনে সেভাবে ব্যবহৃত হয় না, কিন্তু সম্ভাবনাটা আছে। আর এই সূত্র ধরেই আমরা পরিবারের সবচেয়ে বিখ্যাত সদস্যের কাছে পৌঁছে যাই, যে আঁশের রাজা, কার্পাস তুলা বা গসিপিয়াম হার্বেসিয়াম। ঠিক তাই। তুলার কথা তো বলতেই হয়। সোর্সে বলা আছে তুলা হল বীজের উপরের আঁশ এবং এটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক আঁশ। এই আঁশ থেকে সুতো হয় আর সেই সুতো দিয়ে তৈরি হয় আমাদের পোশাক। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এই আঁশটা বীজের ওপর থাকে কেন? মানে এর কাজটা কি? এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর তাৎপর্য কি? আমরা তুলা ব্যবহার করি কাপড় বানানোর জন্য, কিন্তু গাছ তো আর আমাদের জন্য তুলা বানায় না। ঠিক। এই আঁশটার প্রধান কাজ হল বীজের বংশবিস্তারে সাহায্য করা। তুলার আঁশগুলো হালকা হওয়ায় বীজকে বাতাসে অনেক দূরে উড়িয়ে নিয়ে যেতে পারে, আবার জলের স্রোতেও ভাসিয়ে নিয়ে যেতে পারে। ও, তাছাড়া এই আঁশের স্তরটা বীজকে অতিরিক্ত তাপ বা ঠান্ডা থেকে রক্ষা করে। অর্থাৎ প্রকৃতির বিবর্তনে যে জিনিসটা তৈরি হয়েছিল বীজকে ছড়িয়ে দেওয়ার আর রক্ষা করার জন্য, মানুষ তাকেই কাজে লাগিয়ে নিজেদের সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে। বাহ! তার মানে একই পরিবারের মধ্যে আঁশের ক্ষমতাটা ভিন্ন ভিন্নভাবে প্রকাশ পাচ্ছে। এই যেমন এখানে ক্যানাফ বা মেস্তা পাটের হেবিস্কাস ক্যানাবিনাসের কথাও বলা আছে। হ্যাঁ, মেস্তা পাট। এর আঁশ দিয়ে নাকি দড়ি আর চট তৈরি করা হয়। তার মানে তুরা হলো নরম মোলায়েম আঁশ যা দিয়ে কাপড় হয়, আর মেস্তা পাট হলো শক্ত খসখসে আঁশ যা দিয়ে বস্তা বা দড়ির মতো জিনিস তৈরি হয়। একদম। এটা আমাদের দেখাচ্ছে যে একই জেনেটিক ব্লুপ্রিন্ট থেকেও কত ভিন্ন ধরনের জিনিস তৈরি হতে পারে। তুলা যেখানে সূক্ষ্ম বস্ত্রশিল্পের ভিত্তি, সেখানে মেস্তা পাট প্যাকেজিং বা কৃষি উপকরণের মতো ভারী কাজে ব্যবহৃত হয়। একই পরিবার, অথচ সম্পূর্ণ ভিন্ন ব্যবহার। এই পরিবারের বৈচিত্র্য তো দেখছি বেড়েই চলেছে। ফুল, সবজি, নরম আঁশ, শক্ত আঁশ, আর কি আছে তালিকায়? আমি এখানে বটি ফুল বা দ্য স্পেশিয়া পপুলিনিয়া বলে একটা নাম দেখছি। এর কাঠ নাকি বেশ টেকসই আর সুন্দর। এটা দিয়ে একসময় পালকি, খেলনা আর চাষের সরঞ্জাম তৈরি হতো। কাঠ? আমি তো ভেবেছিলাম এটা একটা নরম গাছের পরিবার। আপনার এই পর্যবেক্ষণটা পরিবারের অভিযোজন ক্ষমতার এক দারুণ উদাহরণ। এটা আমাদের দেখায় যে মালভেসি পরিবার শুধু নরম আঁশ বা পিচ্ছিল রসের মধ্যেই সীমাবদ্ধ নয়। আচ্ছা, বিবর্তনের ধারায় এদের কোনো সদস্য নিজেদের কাণ্ডকে এতটাই শক্তিশালী কাঠে রূপান্তরিত করেছে যা মানুষের দৈনন্দিন সরঞ্জাম তৈরির কাজেও লেগেছে। একদিকে স্থলপদ্মের মতো ফুল আছে যা দিনের বেলায় রং বদলায়। রং বদলায়? হ্যাঁ, সকালে সাদা থেকে বিকেলে গোলাপি হয়ে যায়, যা খালি স্নান্দনিকতার উদাহরণ। অন্যদিকে বটি ফুলের মতো গাছ আছে যা আমাদের কঠিন প্রয়োজনের সঙ্গী। আর এখানে নাপা শাকের কথাও দেখছি, যা নাকি খাওয়ার যোগ্য। তার মানে এই পরিবারে বাগানের সৌন্দর্য, মাঠের ফসল, শিল্পের কাঁচামাল, আসবাবের কাঠ আর পাতাও বাদ যায়নি। ঠিক ধরেছেন। এই তালিকাটি একটিমাত্র উদ্ভিদ পরিবারের অবিশ্বাস্য অভিযোজন ক্ষমতাকে তুলে ধরে।